সাহিত্যের কিছু দায় থাকে। মানুষের কথা বলার দায়, সমাজকে বোঝার দায়। পথ দেখানোর দায় সর্বদাই থাকে কি না তা হয়তো তর্কসাপেক্ষ, কিন্তু সাহিত্যিকের নিজের দেখার দায়টুকু তবু থেকেই যায়। সেই দায় মাথায় নিয়েই যাঁরা সাহিত্য রচনা করেন তাঁরা কালের গণ্ডি পেরোতে পারেন। প্রতিভা সরকার বর্তমান বাংলা সাহিত্যে সেই বিরল হতে থাকা দায়বদ্ধ সাহিত্যিকদের একজন। তাঁর ভাষা ঝরঝরে, দরদ অসামান্য, কিন্তু সব কিছুকে ছাপিয়ে ওঠে তাঁর বিখ্যা সমাজকে দেখার, জানার, বোঝার দায়বদ্ধতা, যার ফলে তিনি দেখে ফেলেন সমাজের সেই সব খাঁজ খোদল যা আমাদের ওপর দেখায় ধরাই পড়ে না অনেক সময়, বা ধরা পড়লেও থেকে যায় অবহেলিতই। আজ গল্পে আড্ডায় রৌহিনের বর্তমান পর্বে থাকছে প্রতিভা সরকারের একটি অনবদ্য ছোট গল্প আত্মজা। গল্পটি গুরুচণ্ডালী প্রকাশনা থেকে প্রতিভা সরকারের প্রথম ছোট গল্প সংকলন ফরিস্তা ও মেয়েরা বইটিতে প্রকাশিত হয়েছিল। বইটি কিভাবে পাবেন তা জানতে যথারীতি চোখ রাখুন বর্ণনা বাক্সে। এখন শুরু করছি প্রতিভা সরকারের গল্প আত্মজা। পাঠে আমি রৌহিন। ড্রাইভারের কানে মোবাইল দেখলে চিরকাল আমার গলা খুসখুস করে। এই ও ভাই, পরে কথা, পরে। সেদিন কিছু বলবো কি, খুব জোর একটা ধাক্কায় মাথা ফেটে গেল আমার, আর সেটা ভালো করে বোঝবার আগেই জল উঠে এলো আমার নাকের তলায়। 1 সেকেন্ডের খুচরোতে দেখলাম ঘোলা জল রং বদলালো লালে। আমি মালদায় যাচ্ছিলাম। আমার একমাত্র বোন ওখানে স্কুলে হেডমিস্ট্রেস, 2 মেয়েকে নিয়ে তার সংসার। আমার মতো ব্রহ্মচর্য পালন করাবার কঠিন ব্রত তার ছিল না, কিন্তু ওই যে কপাল, যে গোপালটি জুটল সে মোটেই সুবোধ নয়। তাই সে একা থেকে যাওয়াই পছন্দ করল। আমিও শৈলেন হঠাৎ বিয়ে করে নেবার পর থেকে কাউকে আর ভরসা করতে পারিনি। স্কুল আর বাড়ির মাঝে ছুটি পেলে শুধু মালদা। বঞ্জি দুটোর কলকলানি বড় মধুর মনে হতো। ওদের কথা মনে হতেই একটা দীর্ঘশ্বাস ঠেলে উঠল। দেখি মাথার উপর উঠে গেল এক রাশ বুদবুদ। আমি কতটা জলের নিচে? ঠাহর করার জন্য আড়ষ্ট ঘাড় বাঁকাবার চেষ্টা করলাম, হলো না। আন্দাজে যা বুঝলাম, আমি গড়িয়ে এসেছি একেবারে খাড়া দাঁড়িয়ে থাকা বাসের পেছন দিকে। আমার ওপরে অনেকগুলো শরীর, একজনের শাঁখা পলা পড়া মোচড়ানো বাঁ হাত আড়াআড়ি ঠেসে ধরেছে আমার গলা। তার ভারী শরীরটাও পড়ে আছে এই বাঁ দিকেই। আমার নাকের ওপর থেবড়ে আছে যে মাথাটা, তাতে একটাও চুল নেই। জলে ভিজে টাক আরও চকচক করছে। এত কষ্টেও হাসি পেল। শৈলেনকে গত বছর বইমেলায় হঠাৎ দেখি, অমনি মাথা জোড়া টাক, ভাঙা গাল। এত তাড়াতাড়ি বুড়িয়ে গেলে শৈলেন? অমন সুন্দরী বউ, ছেলে মেয়ে নিয়ে অমন ভরভরন্ত সংসার। পুরনো চাল ভাতে বাড়ে। পুরনো কষ্টও কি মনকে বেশি অসাড় করে? সেই অসাড়তা কাটাবার জন্যই কিনা জানি না, দিলাম এক মরিয়া মোচড়। পিঠের নিচে ঝনঝন করে মোটা কাঁচ ভাঙার আওয়াজ হলো বাসের জানালা। আমিও অমনি সেই ফাঁক গলে ফুরফুরে ভঙ্গিতে দিব্যি বেরিয়ে এলাম। দুর্গন্ধময় পাঁকের নাকপাশ থেকে মুক্তি পেতেই আমার শরীরটা প্রজাপতির মতো ভেসে বেড়াতে লাগলো। কালচে হয়ে জমে থাকা জল ঝাঁঝি আমার ক্ষতস্থানে নরম হাত বুলিয়ে দিতে থাকলো। বুঝলাম আমাদের বাসটা ব্রিজের রেলিং ভেঙে সোজা বুলেটের মতো গেঁথে গেছে খালের ঢেউহীন গভীর মেঝেতে। কতক্ষণ রাতের অন্ধকারে ভেসে বেরিয়েছি বলা যায় নাকি? ভেতরটা তো সূর্য ডুবতে না ডুবতেই ছায়া ছায়া। সে ছায়া যখন জমাট হলো, বুঝলাম বাইরে রাত নেমেছে। সবের উদ্ধারের আশা থাকে না, আমারও ছিল না। উপরন্তু আমার শরীরটা ঘিরে ছিল ঘন শ্যাওলা। ওপরে ঝুপসি এক গাছের আড়াল, লুকিয়ে থাকার আদর্শ জায়গা। তবু একটু একটু ভেসে উঠছি, আর ভেসে ভেসে পাড়ের কাছাকাছি চলে এসেছি বোধহয়, কারণ এতক্ষণে কানে আসছে কান্নার আওয়াজ, আর্তনাদ, খুচরো কথা, হাসি, ফাজলামোর শব্দ, বিড়ির গন্ধ, লোকে লোকারণ্য। কেউ একজন হ্যাক করে থুতু ফেলল। একদলা কফ ভেসে গেল আমার কানের পাশ দিয়ে। আমি সরতে গেলাম, কিন্তু সার নেই। এসব কি হচ্ছে আমি আবছা হলেও বুঝতে পারছি কি করে তা কে জানে। নৌকার ওপর বসা একটা কমলা জ্যাকেট পরা কালো স্বাস্থ্যবান ছেলে আমার পাশ দিয়ে ছুটে যাওয়া একটা ব্যাগ তুলে ধরল বেড়ালের শিকার ধরার মতো। ফুলে ঢোল, টপ টপ করে জল পড়ছে ব্যাগের গা বেয়ে। ওকে ফাঁকি দিয়ে দূরে চলে গেল এক পাটি পুরুষ চটি। তীব্র আলো জ্বলে উঠল ব্রিজের ওপর, এত তীব্র আমার বোঝা চোখের ভেতরেও ঢুকে পড়ছিল বর্ষার মতো।
আর কোনো কষ্ট ছিল না, কিন্তু কুটকুট করে মাছ কামড়ে দিচ্ছিল যখন আমার বেজায় কাতুকুতু লাগছিল। এই যে শরীরী দুঃখ বেদনার বোধ নেই কিন্তু চেতনা আছে পুরোই, এই অবস্থাটা আমাকে তুরীয় আনন্দ দিচ্ছিল। মেয়ে স্কুলের অবসরের মুখে এসে পড়া বুড়ি মাস্টারনি মৃত্যুর পর এরকম অদ্ভুত অসাধারণ অভিজ্ঞতা তার কখনো হবে কেই বা ভেবেছিল। সেই আনন্দেই কিনা জানি না, নাকি নৌকার গলুইয়ের ধাক্কায় বেশ জোরে নাড়া লাগলো আমার শরীরটায়। সঙ্গে সঙ্গে কাছের জটলা থেকে বীভৎস একটা চিৎকার উঠল, ওই 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 যে আরেকটা! হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, একটা মেয়ে ছেলে তো। এরপর প্রচণ্ড চেঁচামেচি। কিছু লোক হাঁটু জলে নেমে পড়ল উৎসাহের আতিশয্যে। নৌকোর মুখ ঘুরিয়ে আনা হলো আমাকে আশ্রয় দেওয়া গাছটির গোড়ায়। সেই কমলা জ্যাকেট পরা অল্পবয়সী ছেলেটির চেঁচানি শুনতে পেলাম, 33 নম্বর। তারপরেই একটা হ্যাঁচকা টানে উঠে এলাম রাবার রাফটের মধ্যখানে। 4 জোয়ান ছোকরা এক র্যাপ থেকে হালকা দুলিয়ে চ্যাংদোলা করে আলতো ছুঁড়ে দিল পাশেরটায়। আমি গিয়ে পড়লুম এক তরুণীর পাশে। কি ভাগ্যিস রাইগার মটিসে তার শক্ত দুহাত গাছের ডালের মতো খাড়া ছিল আকাশমুখ, না হলে ডোবা বাসে যেমন তার অর্ধেক শরীরটাই চেপটে যেত আমার শরীরের ভারে। বললে কেউ বিশ্বাস করবে না, আমি তার কানের লতিতে আতরের গন্ধ পেলাম। প্রেমিকের সঙ্গে দেখা করবে বলে ভোর ভোর চেপেছিল হয়তো এই বাসটায়। লজ্জর ইঞ্জিন জেনেও যেটাকে রাস্তায় ছোটবার অনুমতি দেওয়া হয়েছিল। ছেলেটি হয়তো এতক্ষণ খবর পেয়েছে, এসে পৌঁছেছে ব্রিজের মাথায়। দেখতে পাচ্ছে না এত নিচে আকাশমুখ হয়ে হাত তোলা সবটিকে। আর দেখেই বা কী হবে, সে তো আর তার ভালোবাসার মানুষ নয়, পচন ধরা এক মৃতদেহ যে অপেক্ষা করে আছে মাতাল ডোমের ছুরি ছানাছানির জন্য। এরপর স্পষ্ট কানে আসছিল মেয়েলি গলার তীক্ষ্ণ কান্না, হায় পোড়া কপাল, আমি দাদা বলবো কাকে? মানে মেয়েটির দাদার মৃতদেহ আগেই পাওয়া গেছে। অনেক ক্যামেরার আলো আমার শরীরের ঝলকাতে কান্না দ্বিগুণ হয়ে গেল। আমাদের কেউ নাই গো! আমি একটু থতমতো খেলাম। জানতাম বোন আর ওর মেয়েরা না পাওয়া অবধি আমারই কেউ নেই দুফোঁটা চোখের জল ফেলবার। এখন দেখছি কারোরই কেউ নেই। তো এত লোক এখানে জড়ো হলো কোত্থেকে? কিন্তু পাশের আতরদানিটিকে আমার ভারী পছন্দ হয়ে গিয়েছিল। আমার বঞ্চিতের মতোই বয়স, তখনও ঠোঁট দুটো লালচে, বোজা চোখের দীর্ঘ পাতায় ছোট ছোট জলকণা লেগে আছে যেন। কি নিষ্পাপ মুখ! হঠাৎ মনে হলো, শৈলেন যদি আমাকে ছেড়ে না যেত, বিয়ে হতো আমাদের, প্রেমের সহজ স্বাভাবিক পরিণতি, তাহলে এরকম একটি মেয়ে থাকতে পারত আমার। স্পিড বোটের 4 জোড়া চোখ এড়িয়ে অনেক কষ্টে এক আঙুলে ছুঁয়ে দিলাম মেয়েটির বাহুমূল। না, এ একেবারে মরে হেজে গেছে। তাচ্ছিল্যের থেকেও ঠান্ডা আর অপমানের থেকেও নিরক্ত তার মুখ। চুলে মুখে কাদা মাখামাখি। হঠাৎ একটা রূঢ় ধাক্কায় আমি সরে গেলাম নৌকার একপাশে। যে নৌকা চালাচ্ছিল সে আমাকে সরিয়ে অন্যজনকে ডেকে বলল, একটু চালা ভাই, 7 খেপ মেরেছি, হাত শালা জবাব দিয়ে দিয়েছে, মরা দুটোর মাঝখানে একটু বসি। ও বসতেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। আমার পরনে শাড়ি ছিল না, তবু কি ভাগ্য ব্লাউজ আছে, পেটিকোট হাঁটুর উপর লেপটে ধরলেও আছে, কিন্তু মেয়েটি প্রায় উলঙ্গ। একটা ন্যাকড়ার মতো কিছু আছে 2 পায়ের ফাঁকে, ঊর্ধ্বাঙ্গ প্রায় উদম, নিটোল স্তন বেশিটাই বেরিয়ে আছে, হাত পা শক্ত কিন্তু বুকের কমনীয়তা অটুট। আমাদের দুজনকেই ওরা একটা সাদা কাপড়ে ঢেকে দিয়েছিল। লজ্জা নারীর ভূষণ, কিন্তু পাশে বসে সাদা কাপড়ের নিচে হাত ঢোকালে মৃতদেহ কী করতে পারে? তাই মাঝে এসে বসা ছেলেটিকে আমার একটুও ভালো লাগছিল না। ওর চোখে ঘোর, নাকের পাটা ফুলে উঠেছে, ডান হাত কোথায় আমি দেখতে পাচ্ছি না, বাঁ হাতের তালু শক্ত করে ছড়ানো নৌকার মেঝেতে। ও কিছু একটা করছে, হয়তো ওর আঙুল খেলা করছে মৃত স্তনবৃন্তে, কিংবা অন্য কোথাও। ওর অন্যমনস্ক সাথী আলো আঁধারিতে কিছুই খেয়াল করছে না। আমি চিৎকার করতে গেলাম, টের পেলাম স্বর্ণালী ভর্তি থকথকে পাঁকে। কিছু করার নেই, এই জীবিতের অনাচারে মৃত একান্ত অসহায়। কিন্তু মৃত্যুর পরেও এই হঠাৎ পাওয়া আত্মজার নিপীড়ন দেখতে পারবো না। সমস্ত চেতনা এক করে গড়িয়ে গেলাম বোটের কিনারায়। তারপর একটু ঝাঁকুনিতেই টুপ, নুনের পুতুল যেন সাগরে। ডোবার আগেই দেখলাম দাঁড় থেকে দাঁড়িয়ে উঠে চিৎকার করছে ছেলেটি, দেখো দেখো বুড্ডি কা লাশ গির গয়ে, উধার বৈঠকে কা কর রহে তুম। এই ছেলেটিও
প্রচণ্ড চমকে লাফিয়ে উঠে দাঁড়াতে গেলে নৌকাটি কাত হয়ে গেল আমার দিকে। আমার গায়ের ওপর এসে পড়ল আমার আঁতরদানি। তার শক্ত হওয়া হাতে আমার হাত পেঁচিয়ে আমরা দুজন যাত্রা করলাম অনেক গভীরে, বালিখালের একান্ত গহীনে। কোনো ডুবুরি সেখানে পৌঁছতে পারে না। জলধাঁচির বিছানায় শুয়ে মাছেদের খেলা দেখতে দেখতে তাকে আমি অনন্তকাল ঘুম পাড়া নিয়ে গান শোনাব। আয় খুকি, আমাদের এই জায়গাটুকু কেউ কাটতে পারবে না। এতক্ষণ শুনছিলেন প্রতিভা সরকারের গল্প আত্মজা। এটি লেখকের ফরিস্তা ও মেয়েরা বইটির একটি গল্প। কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই অনুরোধ করব একটু লাইক, শেয়ার ইত্যাদি করতে। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পে থাকুন, পড়ায় থাকুন, শোনায় থাকুন। সবাই ভালো থাকুন। কথা হবে খুব শিগগিরই গল্পে আড্ডায় রৌহিনের পরবর্তী পর্বে। আজ আসি,